প্রশাসন জবাব চাই, সরকার জবাব চাই সাধারণ মানুষের পক্ষ থেকে। আমি সবাইকে, আমার সাথে যারা আছেন, যারা প্রদীপ গঙ্গের ফাঁসি চান, তাদেরকে বলবো চলুন আমরা একসাথে যাই আমাদের জজ আদালত প্রাঙ্গণে। পিছনে আমরা এখন ওর মুখী হয়ে যাত্রা করছি। এই দীর্ঘ যাত্রায় আমাকে অনেকেই সহযোগিতা করেছেন। সিনহা মোহাম্মদ রাশেদ হত্যার পর মাঠে নেমেছিলাম, তারা ছুটি দিয়েছিল প্রদীপগঞ্জকে, সেই ছুটি বাতিল হয়েছে। সেই ছুটি বাতিল করে তাকে গ্রেফতার করবার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। বর্তমান সরকারের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আপনার পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আপনি বিচারের জন্য আমরা আজকে কোনো বাধা মানব না। কেন ওখানে সবাই অবস্থান করছে? আদালতের ভিতরে যাওয়া যাবে না। ওখানে আমাদের না, সবাই যেখানে আপনি চলুন, আপনি যদি আদালতের ভিতরে যাওয়া যাবে না। আমি আদালতের ভিতরে যাব না, যেখানে আমাদের লোকজন অবস্থান করছে আমি সেখানে যাব। দেখেন, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করে বঙ্গবন্ধু হত্যার বিচার করেছিলেন। আমরা তাই সিনহা মোহাম্মদ রাশেদ সহ প্রতিটি হত্যার বিচারে দ্রুত কার্যকর করার জন্য, ফাঁসি হওয়ার জন্য আমরা দাবি করছি। আজকে শুধু সিনহা মোহাম্মদ রাশেদ হত্যার প্রতিবাদ নয়, আজকে বাংলাদেশের পৃথিবীর প্রতিটি হত্যার বিচারের জন্য আমরা আজকে মাঠে নেমেছি। কোন হত্যাকে বরদাস্ত করে না হয়, কোন হত্যাকে কোন হত্যাকারীকে যেন বরদাস্ত করে না হয়, কোন হত্যাকারীর পক্ষে যেন জনগণ না থাকে, কোন হত্যাকারীর পক্ষে যেন আইন আদালত না থাকে, কোন হত্যাকারী যেন ভবিষ্যতে হত্যা করে পার না পায়, শুধু সেজন্য অবস্থান নিয়েছি। আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আমাদের মুক্তিযোদ্ধাদের মতোই আমাদের প্রত্যয় আছে। আমাদের যুক্ত প্রত্যয়ে ভবিষ্যৎ বাংলাদেশে একটি মানুষও যেন হত্যা করা না যায়। একটি মানুষ হত্যা হলে যে উন্মুক্ত ফাঁসির কাছে ভবনের সম্মানিত বিচারক, সম্মানিত আইন বিশেষজ্ঞ, সম্মানিত এখানে হাজার হাজার আইনজীবীরা আছেন। আইনজীবীরা আপনাদেরকে সাবধান করে দিচ্ছে, প্রকাশ্য হত্যাকারীর পক্ষে ভবিষ্যতে কোন আইনজ্ঞ যদি ব্যবস্থা নেন, তবে আপনাদেরকে প্রকাশ্যে আমরা অবরুদ্ধ করব। কোন হত্যা মামলা দেওয়ার সময় যেন বিশেষ আইনজীবীরা, আইন বিশেষজ্ঞরা সঠিকভাবে হত্যা হয়েছিল কিনা সেটি দেখে পক্ষ অবলম্বন করবেন। এখন আপনাদের মতো আইনজীবীরাই কিন্তু হত্যাকারীকে বলছে নির্দোষ। অ্যাডভোকেট রানা দাশগুপ্তের মতো মানুষ, যাকে মুক্তিযুদ্ধ সনদ দেওয়া হয়েছে, তিনিও হত্যাকারীর পক্ষে অবস্থান নেন। তাই আমি আদালত চত্বরের সমস্ত আইনজীবী সহ বাংলাদেশের আইনজীবীদেরকে বলবো, হত্যাকারীর পক্ষে, ধর্ষণকারীর পক্ষে যদি জানা থাকে যে এটাই হত্যা, যদি আপনার প্রমাণ থাকে, বিশেষ প্রমাণ সাপেক্ষে হত্যাকারীর পক্ষে অবস্থান নিতে হবে। অন্যথায় কোন হত্যাকারীর, প্রকাশ্য হত্যাকারীর পক্ষে যদি আইনজীবী ভবিষ্যৎ তৈরি হয়, সেই আইনজীবীকে আমরা অবরুদ্ধ করবো। সর্বসাকুল্যে সাধারণ মানুষ আজ জেগেছে, আজ জেগেছে সাধারণ মানুষ। সিনহা সাধারণ কোন সন্তান নয়, সিনহা মুক্তিযোদ্ধা সন্তান, সিনহা মুক্তিযোদ্ধা সন্তান। আমরা এখানে হাজির হয়েছি, আমরা বিচার চাই, আমরা প্রতিটা হত্যার বিচার চাই। আমরা শুধু পেটমাস নয়, বাংলাদেশের প্রতিটি হত্যার ফাঁসিতে হবে, সেই দাবিতে মাঠে নেমেছি। আমরা চাই সম্মানিত বিশেষজ্ঞরা, আমরা চাই সম্মানিত আইন বিশেষজ্ঞরা আর কোনদিন হত্যাকারীর পক্ষে অবস্থান না নেবে। যার ঘরে হত্যা হয়েছে সেই জানে হত্যার কি নাম,
যার ঘরের মা বোন মরেছে, ভাই মরেছে, ধর্ষণ হয়েছে, শুধু তারাই বুঝে হারাবার কি বেদনা, বেদনার কি মূল্য। আপনারা কিভাবে বুঝবেন? কোটি কোটি টাকার বিনিময়ে সিনহা মোহাম্মদ রাশেদের বিরুদ্ধে যেসব আইনজীবীরা এখানে ঢুকেছেন, আপনাদেরকে বলবো ভুল করেছিলেন, ভুল করে মাসুল দিতে হবে। জীবনে যারা ভুল করবে মাসুল দিতে হবে। আমরা হত্যাকারীর ফাঁসির দাবিতে আজকে এখানে জড়ো হয়েছি। কোনোভাবেই আমরা সেই সিনহা মোহাম্মদ রাশেদ সহ বাংলাদেশের কোন হত্যাকারীকে পার পেতে দিব না। প্রদীপ গণ নয়, অসংখ্য খুনিকে আমরা দেখেছি প্রকাশ্যে ঘুরেফেরা করতে। আমরা দেখেছি কক্সবাজারে জহির হত্যা হয়েছে, এখনো জহির হত্যার মামলার কোন আদালত নাই। আমরা দেখি প্রতিদিন হত্যা হয়, হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়। তাই প্রতিটি হত্যার দাবিতে আজকের সাধারণ জনগণ, আজকের নির্যাতিত নিপীড়িত অসহায় জনগণ, আজকের সেই হত্যার পরিবার থেকে অবরুদ্ধ করা মানুষগুলো যেমন হাত পা খুলে বলতে চাচ্ছে, আর হত্যা নয়, ওরে হত্যা নয়, আজ সত্যাগ্রহ, ওরে হত্যা নয়, আজ সত্যাগ্রহ, শক্তির উদ্ভব, ওরে হত্যা নয়, আজ সত্যাগ্রহ, শক্তির উদ্ভব। আজকে সেই শক্তির উদ্ভব, যেই শক্তিতে মানব সভ্যতা থেকে উঠেছিল, আজকে সেই শক্তির উদ্ভব, যেই শক্তিতে 1971 সালে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, আজকে সেই শক্তির উদ্ভব 52 সালে যে আমরা ভাষা আন্দোলনে, ভাষার যুদ্ধে জিতে গিয়েছিলাম। সাধারণ জনগণ, গত একটি বছর যেভাবে আপনারা আমাদের পাশে ছিলেন, যেভাবে সিনহা মোহাম্মদ রাশেদ পরিবার সহ আমাদের পাশে হয়ে প্রতিবাদের ভাষাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, সেই অবদান আমার ভুলবার নয়। কোন টাকা পয়সা ছাড়া টাকা মাত্র আপনারা হাজির হয়েছিলেন উখিয়া টেকনাফ সহ প্রত্যন্ত গ্রামে, যার ফলে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিলাম, যার ফলে খুনি প্রদীপকে তারা গ্রেফতার করেছিল, তাকে তারা ছুটি দিয়েছিল। আমরা নেপথ্য নায়কদেরকে ভবিষ্যতে বের করতে চাই, যারা সেদিন ছুটি দিতে সমর্থ হয়েছিল, যারা খুনি প্রদীপকে বিপিএম টিপিএম পুরস্কারে ভূষিত করবার জন্য এজেন্ডা পাঠিয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী একজন বঙ্গবন্ধুর কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী এই দেশটিকে রক্ষা করছেন, অথচ মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষণার প্রতি, অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স যিনি ঘোষণা করেছেন, তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি যে অস্ত্র নিয়ে আপনারা এখানে তাণ্ডব চালিয়েছেন, সেই অস্ত্রের গুলিতে আপনাকে একবার নয় বারবার গুলি করা হবে, বারবার ফাঁসিতে ঝুলানো হবে। বাণিজ্য করছে বিষয়টা তুলে যারাদেরকে হত্যা করছে
প্রিয় দেশবাসী, প্রিয় শান্তিপ্রিয় কক্সবাজারবাসী, আপনারা জানেন মুক্তিযুদ্ধের সন্তান সিংহকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আপনারা জানেন সিংহের মতো কক্সবাজারে অনেক ঘরে খালি করেছে। মোবাইলটা শেয়ার করে দাও পেজে থেকে নিয়ে আমরি অনেক মানুষ আছে, অনেক জনতা আছে এখানে। এখানে সবাই আছে তো, এখানে অনেক মানুষ তো মালিক দেব, মালিক দেব এটা দেখতে তো পুলিশ ও তো আই বলবো তো যাবে টাকা দিয়ে ঠিক আছে, সুতরাং আমরা আগে ভাগে কি লাভ নাই, এখানে অনেক মানুষ আছে, আমরা যাবো, সবাই এখানে আসবে, এটা বেশি দূর না, এখানে কাছে। আচ্ছা, আমি শুধু একটা কথা বলতে চাচ্ছি, একটু জায়গা করে দেন, জায়গা করে দেন। শুধু কক্সবাজারবাসী না, পুরো দেশবাসী এই রায়টি কি হতে যাচ্ছে পুরো দেশবাসী রায় ঘোষণা হবে এবং এর চূড়ান্ত ব্যক্তি হিসেবে আপনি কি হতে চাচ্ছেন? জন্য দাঁড়াইনি, বিচারের জন্য আজকে এখানে যে খুনি খুলে যাবে, যে ফাঁসির রায় কার্যকর হবে বলে আমাদের বিশ্বাস, সেই কার্যকারিতার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি হত্যাকারীর রায় ফাঁসিতে রূপান্তরিত হবে বলে আমাদের বিশ্বাস। আজকে যদি ফাঁসিতে রায় কার্যকর করা হয়, আমরা বিজ্ঞ আদালতকে, আমরা বিজ্ঞ আইনজীবীদেরকে, বিজ্ঞ জজ সাহেবকে অবরুদ্ধ করব। সাধারণ মানুষ সেই লক্ষ্যে এখানে হাজির হয়েছে। শুধু বাংলাদেশ কেন, পুরো পৃথিবীর মানুষ তাকিয়ে আছে। একজন সাবেক সেনা কর্মকর্তা, একজন প্রধানমন্ত্রীর এসএসএফ, সাবেক এসএসএফ, সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ হত্যার জন্য সারা বাংলাদেশের মানুষ শুধু নয়, পৃথিবীর সারা বাংলা ভাষাভাষী তাকিয়ে আছেন। পুরো বিশ্ববাসী যাচ্ছেন এই হত্যার রায় হবে ফাঁসিতে। এই হত্যার রায় যদি ফাঁসিতে না হয়, আজকে বিজ্ঞ জজ আদালত সহ সম্মানিত জজকে আমরা অবরুদ্ধ করব। আমরা অসহায় আমরা সেই জনগণ যারা 52 সালে রক্ত ঝরা সেই কালো পিচ লালে রূপান্তরিত হয়েছিল বলেই বাংলা ভাষাভাষীদের পক্ষ থেকে মায়ের ভাষায় মা বাধ্য করে আমরা হত্যাকারীর বিরুদ্ধে দাঁড়িয়ে রাষ্ট্রভাষা বাংলাতে রূপান্তরিত করেছিলাম। আমরা সেই জাতি 1971 সালে 30
লক্ষের রক্তে শানিত করা এই বাংলাদেশ লাল সবুজে রূপান্তরিত হয়েছে। সেই মুক্তিযোদ্ধাদের সন্তান আজকে হত্যা হচ্ছে, আজকে অসংখ্য নারী হত্যা হচ্ছে, মানুষ হত্যা হচ্ছে। হত্যাকারীর সাথে লাঞ্চ ডিনারে আমরা মগ্ন আছি। তারা কেন মগ্ন আছে? কেন ওসি প্রদীপকে তারা বারবার বিপিএম পুরস্কার দিয়েছিল? তারা জড়িত ছিল, তারা সেই রিপোর্ট পাঠিয়েছিল। প্রত্যেকটা তদন্ত হতে হবে, শুধুমাত্র সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা নয়। যতটি হত্যা হয়েছে ততবার যদি নির্দোষ প্রমাণিত হয়, যারা হত্যা হয়েছে, যারা মৃত হয়েছে, বারবার এই প্রদীপ গঙ্গের ফাঁসি হবে। একবার রায় নয়, বারবার রায় হতে হবে। কেন চন্দনাইশ থেকে চোরা ভাইকে এনে হত্যা করা হয়েছিল? কি কত টাকার লোভে প্রবাসী দুই ভাইকে হত্যা হতে হয়েছিল? কেন টেকনাফে মাদক নির্মূলের নামে মাদক বন্ধেরকে বাঁচিয়ে রেখে হত্যা করেছিল সাধারণ নিরীহ মানুষগুলোকে? কতটি নিরীহ মানুষ ছিল, কতটা মাদক ব্যবসায়ী ছিল। মাদক ব্যবসায়ীকে হত্যা করেছে আমাদের কোনো বিষয় নয়, কিন্তু সাধারণ অসহায় মানুষ যাদেরকে মাদকের তকমা পরিয়ে, যাদের স্ত্রীদেরকে ধর্ষণ করে, যাদের ঘর দখল করে থানা বানিয়ে পর্যন্ত তারা হত্যা করেছিল। আমরা সেই নৃশংস নির্মম হত্যাকাণ্ড যদি সিনহা মোহাম্মদ রাশেদকে সেদিন না করত, তবে আমাকেও হত্যা করা হতো। খুনিপতিদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, সিনহা হত্যার ফাঁসি চাই, সিনহা হত্যার ফাঁসি চাই, খুনিপতিদের ফাঁসি চাই, খুনি লিয়াকতের ফাঁসি চাই, খুনি লিয়াকতের ফাঁসি চাই, সিনহা হত্যার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, অনেক সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করছে আমার চাওয়া পাওয়ার কি হবে, আমি কি চাই, আপনি কি চান? আপনি চান না সিনহা মোহাম্মদ রাশেদ হত্যার রায় হোক? আমরা শুধু সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা নয়, বাংলাদেশের প্রতিটি হত্যার বিচার চাই। আমরা শুধু বিচার নয়, প্রতিটি হত্যাকারীর ফাঁসি চাই। প্রমাণ সাপেক্ষে যদি কোন খুনি সামাজিক ভাবে খুনি হয়, সমাজ প্রথমত সাক্ষী দেশে ঠিক করেছে কিনা। আমাদের সমাজ সাক্ষী দিয়েছে খুনি প্রদীপ খুনি কিনা বলেন? বাংলাদেশ পুলিশ বাহিনীকে কলঙ্ক করেছে, বাংলাদেশ পুলিশ বাহিনীকে কলঙ্কমুক্ত করতে হবে। আমি মনে করি এই হত্যার রায়ের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি হত্যার বিচারের রায় ফাঁসিতে হবে। আমি মনে করি এই হত্যার রায়ের মাধ্যমে প্রতিটি বুলেট, সরকারে ব্যবহৃত প্রতিটি বুলেট সহ ব্যক্তিগত ব্যবহৃত বিভিন্ন অবৈধ অস্ত্র বাংলাদেশ থেকে উৎখাত হবে। আমি মনে করি প্রতিটি বুলেটের জবাব দিতে হবে। আমি মনে করি সিনহা মোহাম্মদ রাশেদ সাবেক সেনা কর্মকর্তা,
যার হাতে বুলেট থাকা সত্ত্বেও বুলেট ব্যবহার করেনি। মুক্তিযোদ্ধার সন্তান, তিনি চাইলে বুলেট ব্যবহার করতে পারতেন। সামান্য প্রদীপ, লিয়াকত, যেগুলো কাজের ছেলে হওয়ার যোগ্যতা নাই, তারাই সেই মেধাবী তরুণকে হত্যা করেছে। আমরা বুঝতে পেরেছি যে সিধা মোহাম্মদ রাশেদ মূলত টেকনাফে অবস্থান নিয়েছিলেন, উখিয়া রামুতে অবস্থান নিয়েছিলেন। তিনি জানতে চাচ্ছিলেন আসলে কি হচ্ছে, মাদক নির্মূল বন্ধ হচ্ছে না কেন, কেন মানব পাচার হচ্ছে, কেন হত্যা হচ্ছে। মূলত তিনি ছদ্মবেশী ছিলেন, তিনি গোয়েন্দা ছিলেন। তিনি শুধু মানুষের গোয়েন্দা নয়, তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে গোয়েন্দাকে হত্যা করা হয়েছে। আল্লাহ সহ্য করে নাই। তাদের বড় যে 12 বছর সেটি প্রমাণ হয়েছে। আপনারা জনগণ, আপনারা বলছেন তিনি হিটলারের চাইতেও নাকি এই খুদে প্রদীপ নাকি মারাত্মক। ঠিক আছে, বলবো না। আজকে জনগণ আপনারা বুঝে নেবেন, যদি ফাঁসির রায় না হয়, আজকে আমরা সম্মানিত বিজ্ঞ, যাকে মহান বলা হয়, যাকে মহাশয় বলা হয়, যাকে বলা হয় বিচারপতি, যার কাছে সবাই প্রধানত, সেই বিচারপতির বিচার করবো আমরা। বিচারপতিকে অবরুদ্ধ করতে পারি সাধারণ জনগণ। একটি শ্লোক আছে, বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা, এই জনতা, সেই জনতা। বিচারপতি কিন্তু মানুষ, আইন বিশেষজ্ঞরা, আইনজীবীরাও মানুষ। আইনজীবীরা বলে হত্যা কেমন করে হয়েছে, হত্যার তো কোনো সিমটম নাই। সম্মানিত অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, যাকে আমি চাচা বলে সম্বোধন করি, এখনো বলবো চাচা, নমস্কার চাচা। আপনি শব্দের বাইরে গিয়ে সাধারণ জনগণের কথাকে অমান্য করে 10 কোটি টাকা নিয়ে এখানে হাজির হয়েছিলেন। করে দিয়েছিলাম মিডিয়াতে, আপনার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছিলাম। বাংলাদেশের অনেক রাঘব পোয়ালরা আমাকে বলেছিল তোমার পায়ের নিচে বাড়ি থাকবে না, সরকারে তোমাকে দল থেকে বহিষ্কার করবে। আমার শুধু বিশ্বাস ছিল মহান রাব্বুল আলামিনের প্রতি, আমার বিশ্বাস ছিল মহান রাব্বুল আলামিন সত্যের পক্ষে থাকতে অটল করতে বলেছেন। আমার জন্য রাজনীতি নয়, আমার জন্য সত্য কথা বলা। আমি সেই অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, প্রসিকিউটর, যিনি অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর, যাকে অনেক ভালো ভালো কাজ করতে দেখেছি, যার পক্ষ নিয়ে আমরা কাজ করেছিলাম। তিনি যখন বের হয়ে গেছেন, আর কারো প্রতি বিশ্বাস রাখতে পারেনি। কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত একজন মানুষ বেঁচে আছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। না হয় আমাকে হত্যা করা হতো। আমি যখন প্রতিবাদ চালিয়ে যাচ্ছিলাম, এই 1 বছরের অভিজ্ঞতায় অনেকেই আমাকে বলেছে, সিনহা কি তোমার ভাই, তুমি কেন সিনহার পক্ষে গেছো? আমাকে অনেক রাজনীতিবিদ বলেছে, ফিরে এসো, তোমার পায়ের নিচে বান থাকবে না, রাজনীতিতে তোমার অনেক ভবিষ্যৎ আছে। রাজনীতিতে নাকি সব কথা বলতে নাই, কিছু কথা নাকি লুকিয়ে রাখতে হয়, টেকনিক্যাল হতে হয়, সাইলেন্ট থাকতে হয়। তারা বেশি সাইলেন্ট, আপনারা জানেন, তারাই পৃথিবীতে বড় বড় পদে, বড় বড় আসনে চলে গেছে। আমি সাইলেন্ট না, আমি বড় পদ চাই না, আমি এমপি মন্ত্রী হতে চাই না। বহু এমপি মন্ত্রীকে দেখেছি খুনিদের পক্ষে অবস্থান নিতে, অনেক রাজনীতিবিদকে দেখেছি খুনিদের পক্ষে অবস্থান নিতে। বাংলাদেশে একজন মানুষ শুধু বেঁচে আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি অ্যাডভোকেট রানা দাসের বিরুদ্ধে প্রত্যেকটা মিডিয়ায় যখন সাংবাদিক সম্মেলন করলাম, 45 মিনিটের সাংবাদিক সম্মেলনে আমি আইনের বই, আমি মনে হয় 2 মাস আইনের বই পড়েছিলাম। আইনের বই পড়ে আমি বুঝতে পেরেছিলাম যে আসলে অ্যাডভোকেট রানা দাশগুপ্তের এই প্রসিকিউটর পদটি অত্যন্ত প্রশ্নবোধক যদি থাকতে পারে না, কারণ অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরাধী, চিহ্নিত অপরাধের পক্ষে তিনি অবস্থান নিতে পারবেন না।
আমি সেই দ্বারের কোড সহ কত ধারায় কিভাবে বলা হয়েছিল সবকিছু প্রমাণ করে আমি সাংবাদিক সম্মেলন করেছিলাম। একটু ঘুরে দাও, আমরা আজকে এখানে এসেছি, অনেক প্রশাসন আমাদেরকে বলেছে আমরা আসলে কাজে বিঘ্ন সৃষ্টি করছি। আমি অত্যন্ত দুঃখিত, আসলে এটি কাজে বিঘ্ন সৃষ্টি করা। আপনাদের প্রতি আমাদের সম্মান আছে, আমরা আসলে কাজে বিঘ্ন সৃষ্টি করছি, কিন্তু মানুষের জীবনে যখন বিঘ্ন সৃষ্টি হয়েছে তখন কাজে বিঘ্ন সৃষ্টি করবার জন্যই আমাদের জন্ম। আমরা বারবার জন্মগ্রহণ করব, একবার নয় বারবার জন্মগ্রহণ করব। আমরা সেই ফিনিক্স পাখি যাকে ব্রিটিশ রাজারা হত্যা করতে পারেনি, আমরা সেই ফিনিক্স পাখি যাকে ব্রিটিশ রাজারা বারবার হত্যা করার পর রক্ত থেকে ফিনিক্স পাখির জন্ম হয়েছিল, যাকে যে পাখি সবকিছু জানতো বলে যাকে হত্যা করার পর সেই রক্ত থেকে যখন ফিনিক্স পাখির জন্ম হয়, ব্রিটিশ শাসকরা সেই ফিনিক্স পাখিকে আগুনে পুড়ে ঝলসে ছাই করেছিল। আশ্চর্য লাগে যে সেই ছাই ভস্ম থেকে ফিনিক্স পাখির জন্ম হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী চলছে, 50তম বছর আমরা অতিক্রম করেছি। 1971 সালের মহান মুক্তিযোদ্ধা আমাদের জন্ম। আমরা মায়ের পেট থেকে, সেই জন্মকালীন সময়ে মায়ের পেট থেকে মুক্তিযুদ্ধ দেখেছিলাম, অথচ অনেক বিজ্ঞ মানুষ, অথচ অনেক ডক্টরেট, অথচ অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার, অথচ অনেক এমএ পাস করা মানুষ মুক্তিযুদ্ধ দেখেনি নাকি, মুক্তিযুদ্ধ সম্পর্কে বলতে পারে না। বড় গন্ডগোল। মুক্তিযুদ্ধ সম্পর্কে যারা জানে না, যারা মুক্তিযুদ্ধ অনুধাবনের মাধ্যমে দেখেনি, তারা আসলে বাংলাদেশের অধিবাসী নয়। মুক্তিযুদ্ধ আমাদের সবচেয়ে অন্যতম সূত্র, যার প্রতি আমাদের শ্রদ্ধা আছে। সেই মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু আমাদেরকে শপথ করিয়েছিলেন, আমাদের পূর্বপুরুষদেরকে শপথ করিয়েছিলেন প্রতিটি মানুষের মুক্তি। আসলে কি মুক্তি মিলেছে? দিন শেষে আমরা শুধু রাজনীতি করি, দিন শেষে শুধু আমরা ভাগ বাটোয়ারা করি, দিন শেষে শুধু পোস্ট পদবি নিয়ে কারাকারি, দিন শেষে ভোট হয়, ভোট যায় রাজা আসে, দিন শেষে সংসদ সদস্য পাল্টায়, মানুষের ভাগ্য পাল্টায়নি, প্রতিবাদের ভাষা পাল্টায়নি। প্রতিবাদের ভাষা সাধারণ জনগণের পক্ষে, প্রতিবাদের ভাষা ছিল বলে 71 সালের মহান মুক্তিযুদ্ধে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। সেদিন কোন বড় বড় রাজকীয়রা অস্ত্র ধরেনি। আজকের জনগণ আপনাদেরকে উদ্বুদ্ধ করছে, আমরা সেই ফিনিক্স পাখি যাকে ছাই ভস্ম করেও ছাই থেকে কোন ফিনিক্স পাখি উড়ে উড়ে এসে দেশের কথা বলেছিল, দেশের মানুষের পক্ষে রায় দিয়েছিল। আমরা সেই ফিনিক্স পাখি 30 লক্ষ শহীদানের আত্মাকে হত্যা করার পরও যাদেরকে হত্যা করা সম্ভব হয়নি। আমাদের তো গুলি মারতে পারবে, হত্যা করতে পারবে না, গুলি চলে যাবে, হত্যা হবে না। মূলত সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা হয়নি, তার আত্মা আজকে তো সম্মানিত তরুণ সমাজ আপনাদের ভিতরে জাগ্রত, ঠিক কিনা বলেন? তার আত্মা আপনাদের ফাঁকে ফাঁকে ঘুরছে কিনা বলেন? সে এখনো জীবিত, মূলত ফাঁসির কাষ্ঠে ঝুলে গেছে প্রদীপ গং। আমাদের আত্মার হৃদয়ে প্রদীপের ফাঁসি হয়ে গেছে। বিচারপতি আপনি যদি রায় কার্যকর না করেন, আজকে তো রায় ঘোষণা হবে, কার্যকর করবে আবার ওই উচ্চ আদালত। আবার উচ্চ আদালতে গেলে আরো উচ্চ মানুষদের নাকি, উচ্চ দেশের নাকি সময় থাকবে। সেই উচ্চ রাষ্ট্রগুলোকে আমরা ত্যাগ করতে চাই। এবং আজকে যদি বিচারপতি এই রায়টি কার্যকর না করে, আমরা আজকে বিচারপতিকে ঘেরাও করব। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা, সেই জনতা, এরা সেই জনতা 71 সালের মহান মুক্তিযুদ্ধে রক্তের স্রোতধারায় বাংলাদেশ লিখেছিল। এরা সেই জনতা যারা বারবার স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে। এরা সেই জনতা যারা এখনো পর্যন্ত মাথায় মগজ রেখে চলছে
যারা সত্যের পক্ষে 1 টাকা ঘুষ ছাড়া আমাদের 99% মানুষ বেঁচে আছে, 1% মানুষ ঘুষ নিচ্ছে, বড় বড় গাড়ি ব্যবহার করছে, ইয়াবা ব্যবসার সাথে কেউ কেউ জড়িত, আবার বিভিন্ন ধরনের মানব পাচার সিন্ডিকেটের সাথেও ক্ষমা করছে, যার ফলে এই কক্সবাজার আজকে ক্যান্সারে রূপান্তরিত হয়েছে। এখানে মানব পাচার হচ্ছে, বন্ধ করা যাচ্ছে না। এখানে ইয়াবা ব্যবসা করা হচ্ছে, বন্ধ করা যাচ্ছে না। এখানে নানান ধরনের নির্যাতন হচ্ছে। আজকে পর্যটন খাত শূন্যের কোথায় চলে যাচ্ছে, খবর নেই। আমি বারবার একটি কথা বলেছি, সরকারের কাছে বলেছি, প্রশাসনের কাছে দাবি করেছি, আমি বিভিন্ন টকশোতে বলেছি, আমি জনসমাগমে বলেছি, কক্সবাজারে ট্রিপল সিকিউরিটি দরকার। হয়তো অনেকেই বলবেন, অনেক সাংবাদিক বলবেন, আপনি কে এত বলেন? আমি সেই ফিনিক্স পাখি, তাদেরকে হত্যা করা সম্ভব নয়, যারা বারবার জন্মগ্রহণ করবে। আমার চেয়ার নয়, চেয়ারের দরকার আছে ভাই। আমাদের সততা হচ্ছে আমাদের অস্ত্র। মহান আল্লাহ বলেছেন, সততা থাকলে, এক কথার মানুষ থাকলে, বারবার নড়চড় করা না গেলে যাদেরকে চেনা সম্ভব না, তারাই সবচেয়ে ক্ষমতার অধিকারী। সুতরাং অনেকক্ষণ থেকে, অনেক রাত থেকে পুরো বাংলাদেশের পৃথিবীর প্রতিটি হত্যার বিচারের জন্য আজকে কোর্ট বিল্ডিং চত্বরে অবস্থান নিয়েছি। এই অবস্থান সাধারণ মানুষের অবস্থান। এই অবস্থানে কোন ধরনের প্রবীণ রাজনীতিবিদ নাই, কোন ধরনের বড় বড় পোস্টওয়ালা মানুষ নাই। এই অবস্থানে শোষিত, নির্যাতিত, নিপীড়িত, মেহনতি মানুষের অবস্থান। বিচার চাই। ফাঁসি হবে। আজকে কোর্ট বিল্ডিং চত্বরকে অবরুদ্ধ করার জন্য আমরা দাঁড়িয়েছি। সম্মানিত পুলিশ বাহিনী, আপনারা বলেছেন ভিতরে ঢুকলে ওখানে কাজে বিঘ্নতা সৃষ্টি হবে, কিন্তু আমরা জানি ভিতরে অনেক মানুষ অবস্থান নিয়েছে, প্রতিবাদ করছে সকাল থেকে। আমরা তাদের সাথে কিভাবে ঐক্যবদ্ধ হব, আপনারা একটা প্রক্রিয়া বার করেন। এখানে সম্মানিত বাহিনীর প্রধানরা আছেন, বাহিনীর মানুষরা আছেন, আমাদের সহযোদ্ধারা, তারা অনেক কষ্ট করছে। আসলে এভাবে তারা অবস্থান না নিলেও সমস্যা, এটাও বাস্তব। আমরা শুধু ঢুকে গেলে তো হবে না, অবস্থায় দেখতে হবে কোথায় কি হচ্ছে, কারণ অনেক মানুষের ব্যাপার স্যাপার। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমরা কিভাবে ঐক্যবদ্ধ হয়ে এক জায়গায় থাকতে পারবো, আমি সবচেয়ে বেশি খুশি হবো। আশা করি আপনারা ডিসিশন দিতে পারবেন। ধন্যবাদ। আর যদি তরুণদের মধ্যে 1 মিনিট কেউ বলতে পারো, 1 মিনিট। পলাশির যুদ্ধে মির্জাফর বাংলাদেশের ভিন্নতম পাত্র হয়ে আছে ইতিহাসে। এখন অন্যায়ের বিরুদ্ধে এবং নিরীহ মানুষের ভোট থেকে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে, এর বিরুদ্ধে আমাদের সিনহা মোহাম্মদ আমাদেরকে আজকে জনগণের সচেতনতামূলক হওয়ার জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য শুরু করে দিল। আমি আরেকজন তরুণের কাছ থেকে শুধু 1 মিনিট শুনতে চাইবো। আসসালামু আলাইকুম। উচিত প্রদীপ আমাদের উকিয়াটান্নাবের মানুষকে ফ্রান্সের হিটলারের মতো এবং খুলনার এরশাদ শিকদারের মতো গুলি করে পাখির মতো হত্যা করেছে। আজকে আমি এতগুলো জনগণের পক্ষে আমাদের সম্মানিত কাবিলা বাজে বক্তব্য দিয়েছে। আমি মনে করি এই উকিয়াটান্না পুরো কক্সবাজার চালিয়ে জেলার মানুষের পক্ষে উনি একজন ইলামিত্রের ভূমিকায় পরিণত হয়েছে। উনি ইলামিত্রা যেভাবে ব্রিটিশ এবং অন্যান্য দুঃসহ সেই সময়ের জনগণের বিরুদ্ধে নেমে সাধারণ জনগণের পক্ষে নিয়ে সাধারণ জনগণের অধিকার ছিনিয়ে গেছিল, আমাদের কাবিলা বা এতগুলো জনগণের পক্ষে হয়ে এই বুঝি প্রতিভের খুবই কার্যকর করবে বলে আমি আশা রাখি। আমরা ইলামিত্রকে ভুলি নাই, আমরা প্রীতিলতাকে ভুলি নাই, আমরা সূর্য সেনকে ভুলি নাই। আমরা ব্রিটিশ প্রশাসন থেকে আত্মাহুতি দিয়ে দেশ রক্ষা করেছিলাম। এবার সংশোধনের পালা, এবার হত্যা বন্ধের পালা, প্রতিটি হত্যার বিচার ফাঁসিতে হবে, সেই দাবিতে শুধু সিনহা নয়, সেই দাবিতে দাঁড়িয়েছি। বলেন ফাঁসি চাই, প্রতিবাদীদের ফাঁসি চাই, প্রতিবাদীদের ফাঁসি চাই, দিতে হবে ফাঁসির রায়, দিতে হবে ফাঁসির রায়।
আমি হোয়াইটং ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার ভাই শাহাবুদ্দিন, একটা ইউবা ব্যবসায়ী শাহাবুদ্দিনের নামে ইউবা ব্যবসায়ী শাহাবুদ্দিনকে ধরে 50 লক্ষ টাকার বিনিময় ছেড়ে দিয়ে উচিত প্রদীপ আমার ভাই শাহাবুদ্দিনকে খরচ ফায়ার দেওয়া হয়েছে 2019 সালের 17 তারিখ। এই দিন দুপুরে ধইরা আমার 20 তারিখ ফোন করছে একটা আমাদের খাঞ্জেরপাড়ার এলাকার লোকের মাধ্যমে এই 5 লক্ষ টাকা নেওয়ার জন্য। আমি টাকা দিতে না পারি বিদায় আমি 50,000 টাকা স্বর্ণ বন্ধক দিয়ে থানায় গেছি। উসি প্রদীপ আমাকে বলছে এই 50,000 টাকা কিছুই হবে না। উসি প্রদীপে কোটি কোটি টাকা ইউবা ব্যবসায়ীর কাছ থেকে মাসিক সাঁড়া নিছে। এরা উসি প্রদীপে ইউবা ব্যবসায়ীকে মারে নাই, উসি প্রদীপে মারছে শুধু নিরহম মানুষকে একেবারে। আমার ভাই শাহাবুদ্দিন 3 দিন ভাত খাই নাই আমার মোতাবেকে। শাহাবুদ্দিনে বলে এই একটু দেখাইতে মানি দেওয়ার জন্য বলছিলাম, দেখাই দেয় নাই। আমি 5 লাখ টাকা দিতে না পারাই 20 তারিখ রাত্রে এই 2টার দিকে খরচ ফায়ার দেওয়া হয়েছে। উসি প্রদীপ খরচ ফায়ার দেওয়া বলে আমার ভাই নাকি 50 জনকে গাইয়ে গেছে। এই 50 জন থেকে 10 লাখ 20 লাখ 5 লাখ শুধু ইবা ব্যবসায়ী না, যাদের কাছ থেকে টাকা আছে এদের কাছ থেকে এই নির্মম ভাবে টাকা নিছে। টাকার বিনিময় উসি প্রদীপ মানুষকে নির্মম ভাবে হত্যা করে। এই উসি প্রদীপ প্রত্যেক বাচ্চাকে আমরা জনসম্মুখে ফাঁসি চাই। এই উসি প্রদীপ ফাঁসি চাই। উসি প্রদীপ জোড়া হত্যা সহ অসংখ্য হত্যা সাধারণ প্রতিবাদী মানুষগুলোকে হত্যা করেছিল এবং তাদের স্ত্রীদেরকে ধর্ষণ করেছিল। তাদের মা বোন কেউ রেহাই পায়নি। ঘর দখল, জমি দখল, প্রতিটি হত্যার বিচারে তার ফাঁসি হবে সেই বিশ্বাস থেকে আজকে আমরা অবস্থান নিয়েছি। যদি অন্যথায় অন্য বিচার হয়, বিজ্ঞ আদালত আজকে এখান থেকে আপনারা কি বের হতে দিবেন? যদি আজকে ফাঁসি না দেয়, এরপর উচ্চ আদালতে গেলে এই রায়টি আবারও ফাঁসি হবে এবং কার্যকর করা হবে দ্রুত গতি ভিত্তিতে। সেজন্য সারা বাংলাদেশ জুড়ে আমাদের অবস্থান। কক্সবাজার কেন, বাংলাদেশ নিয়ে চিন্তা করার সময় এসেছে। কিসের কক্সবাজার? সারা বাংলাদেশ থেকে মানুষ যারা অন্যায়কারীর হাতে জিম্মি, যাদের ভূমি দখল হয়েছে, যাদের ঘর দখল হয়েছে, যাদের কন্যাকে ধর্ষণ করা হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, আমরা সবাই আজকে এক ছাদের নিচে। তারা আমার স্বজন, তাদেরকে ফেলে কখনো যায়নি, যাব না। সারা বাংলাদেশ জুড়ে আচ্ছা, যাই হোক, আজকে আমরা কিন্তু অবরুদ্ধ করবো কাকে? বিচারপতি, তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা। শুধু বিচারপতি আমাদের বিচার করবে, আমরা তাদের বিচার করতে পারবো না? পারবো কিনা বলেন? আমরা যেখানে পাকিস্তানি আর্মিদেরকে পিটিয়ে মরিচের গুঁড়ো দিয়ে, আমরা একটা খুন্তি লাঠি দিয়ে, বৈঠা দিয়ে আমাদের কৃষকরা দৌড়াইয়েছিল, সেদিন কিন্তু বাহিনীর অস্ত্র বেশি লাগে নাই। সেদিন সাধারণ মানুষের প্রতিবাদ, সাধারণ মানুষের আত্মত্যাগ ছিল এই দেশটি মুক্তির জন্য। অথচ এতদিন পরে এই দেশ মুক্তির বিরুদ্ধে কথা বলে অনেক মানুষ, বলে পাকিস্তান থাকলে ভালো হতো। নিজেরা ভালো আছে তো, চরকায় তেল আসতেছে, কাপড় ভালো পড়তেছে, জুতা আছে, স্বাধীনতার কদর তারা বুঝে না। স্বাধীনতা হয়েছিল বলে আজকে আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারছি। স্বাধীনতা ঘটেছিল বলে আজকে আমরা কথা বলতে পারছি। কোর্ট বিল্ডিং হয়েছে, ইউনিভার্সিটি হয়েছে, মাদ্রাসা হয়েছে, মসজিদ হয়েছে, মন্দির হয়েছে, ধর্ম নিরপেক্ষতা তৈরি হয়েছে। অথচ এখানকার শিক্ষিত, উচ্চ শিক্ষিত যারা আছে তারা মুখে কুলো পেতে সুশীল সমাজ কমিটি তৈরি করেছে। আপনাদেরকে বলবো, কখনো কোনো সুশীল সমাজ কমিটিতে জয়েন করবেন না। আমি কিন্তু তরুণদের ভক্ত, তরুণরাই আমার ফলোয়ার। তরুণদেরকে বলবো, ফিউচার তরুণদেরকে বলবো যে কখনো সুশীল সমাজ কমিটি তৈরি করবেন না। তাদের কাজ কি জানেন? ডিনার করবে, লাঞ্চ করবে, সত্য কথা বলবে না, সবকে তারা লম্বা বলে না, পেনকে বেঁচেও বলে না। কিন্তু আমরা সাপের বিষটা ভেঙে দিতে পারি কিনা? তাই শুধুমাত্র সাপকে লম্বা নয়,
ব্যাংকে বেটে বলা নয়। 7 নম্বর ব্যাংকে বেটে বললে এই দেশে বলে যে ভালো মানুষ, কিন্তু 7-এর বিলটা ভেঙে দিতে পারলে তাহলে আত্মত্যাগকারী। আমরা পদবি চাই না, চেয়ার চাই না, কিন্তু আমরা প্রতিটি ভুলের সংশোধন চাই। আমরা প্রতিটি নির্যাতনের মুক্তি চাই। নির্যাতন থেকে যেন সাধারণ মানুষ মুক্তি পায়, সেজন্য আমরা কাজ করছি। আমাদের কাজের মধ্যে আমাদের অনেক অনেক সৎ সাহস নিয়ে কাজ করছি। আমাদেরকে গুগল সার্চ দিলে কোন ভুল ভ্রান্তি বের করবার অবকাশ পাবেন না। সেজন্যই মূলত এই প্রদীপ গঙ্গে আমাকে হত্যা করবার চেষ্টা করেছিল, কারণ আমি সাধারণ একজন কৃষক। হত্যা করেছিল তারা আম বাগান কেড়ে নেওয়ার জন্য। আমি হাবিব, টেকনাফের হাবিব হত্যা হওয়ার পরে টেকনাফের হাবিবের সুন্দরী স্ত্রী, সুন্দরী কন্যাকে ধর্ষণ করবার জন্য প্রদীপরা বারবার হানা দিত তার ভাঙা ঘরে ঘরে। আমি সেখানে গিয়ে প্রদীপকে মোবাইল ফোনে 0.5 কিলোমিটার দূরে ফোন দিয়ে হুমকি দিয়েছিলাম কেন হাবিবকে হত্যা করা হয়েছিল। যে বাংলাদেশের শ্রেষ্ঠ কৃষক পুরস্কার পেয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে, যে অভয়ারণ্য জেলার শ্রেষ্ঠ অভয়ারণ্য সৃষ্টি হয়েছে বলে করেছে বলে তাকে যে উন্মুক্ত ভূমিতে সে আম বাগান করেছিল সরকারি নির্দেশে, তার সেই আম বাগানে যে পশু পাখি এসে ভিড় করছে, শ্রেষ্ঠ অভয়ারণ্য তৈরি করবার জন্য তাকে পুরস্কার ঘোষণা করেছিল বাংলাদেশ সরকার। সেই পুরস্কার নেওয়ার আগে প্রদীপ গং তার ওই আম বাগানের দিকে চোখ পড়েছিল, তার সুন্দরী স্ত্রী সুন্দরী কন্যার উপর চোখ পড়েছিল, সেজন্য তাকে হত্যা করা হয়েছিল। এবং সেই হত্যার মধ্যে আমি গিয়ে যখন আমি দেখলাম এখানে অনেক অন্যায় হচ্ছে, আমি যখন বারবার এগুলা তুলে ধরছিলাম, তখন প্রদীপ গং চেষ্টা করেছিল আমাকে হত্যা করবে, মাদকও দিবে, ইয়াবাও দিবে। সারা দেশের মানুষ, পৃথিবীর মানুষ জানবে আমি একজন মাদক ব্যবসায়ী। এই সিংহ হত্যার 2 দিন আগে আমার জেলা আওয়ামী লীগের বর্ধিত সমাবেশে ওই যে রোডস এন্ড হাইওয়ে রেস্ট হাউসে করোনা ক্রান্তিকালে আমি স্পিকার ধরে সম্মানিত সংসদ সদস্যদের সামনে, সম্মানিত জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি সহ জেলা পরিষদ চেয়ারম্যানের সামনে আমি বলেছিলাম আমাকে হত্যা করা হবে। তখন কিন্তু সিনহা হত্যা হয় নাই। আমি বললাম প্রদীপরা অনেক হত্যা করছে নির্বিচারে। প্রদীপরা ওই নূর হোসেন চেয়ারম্যানকে, সাবরাগের নূর হোসেন চেয়ারম্যানকে 40,000 পিস ইয়াবা নিয়ে অহেতুক মিথ্যে মামলায় পলাতক করেছে। নূর হোসেন আমাদের সৈনিক, নূর হোসেন একটা ইউপি পরিষদের চেয়ারম্যান। নূর হোসেন চেয়ারম্যান তাকে সে নিজে ইয়াবাগুলো চিহ্নিত করে দিয়েছিল। সেই নূর হোসেন চেয়ারম্যানকে 40,000 পিস ইয়াবা দিয়ে ক্রস ফায়ারের জন্য দৌড়াচ্ছিল। আমি প্রতিবাদ করেছিলাম, আমি সাংবাদিক সম্মেলন করেছিলাম সাবধানে গিয়ে। তখন প্রদীপ পাশেই ছিল। তারা পরিকল্পনা করেছিল, আমি বিভিন্ন মারফতে শুনলাম তারা আমাকে গাড়িতে হত্যা করে আমার সাথে সবকিছু দেয়া হবে। মাত্র 2 দিন আগে বর্ধিত সভায় সম্মানিত আমার সংসদ সদস্য, সম্মানিত যত সংসদ সদস্য আছে জেলায় এবং জেলা পরিষদ চেয়ারম্যান, সম্মানিত জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারির সামনে আমি বক্তব্য দিয়েছিলাম শেষ পর্যন্ত তারা হত্যা করতে করতে আমাকেও হত্যা করবে এবং আমার হত্যার পরে ইয়াবা মাদক সবকিছু দেবে। সেদিন কি আপনারা চুপ করে থাকবেন? আমি তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম, তারা সবাই অবাক হয়ে তাকিয়েছিল আমি কি বলছি। তারা অবশ্যই সায় দিয়েছিল, অবশ্যই আমরা কিভাবে তোমাকে হত্যা করতে পারি। আমি বললাম হত্যা করবে, সেদিনকে আপনারা চুপ করে থাকবেন যেখানে বঙ্গবন্ধু 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি 7 কোটি মানুষের দায়িত্ব নিয়েছিল, 7 কোটি মানুষের মুক্তির জন্য এই দেশ স্বাধীন করে দিয়েছিল। 75 সালে তাকে সপরিবার হত্যা করেছিল। তিনি শুধু কর্মীদেরকে বাঁচাননি, তিনি এই দেশের প্রতিটি মানুষকে নিজ সন্তান মনে করেছিলেন। কিন্তু বিজ্ঞ রাজনীতিবিদরা যদি শুধু কর্মী বাঁচাতে না পারেন তাহলে জনগণ বাঁচাবেন কিভাবে প্রশ্ন করেছিলাম। এবং 2 দিন পরে সিনহা মোহাম্মদ রাশেদকে হত্যা করার পর ইয়াবা, মাদক, অস্ত্র, নারী অনেক কিছু আছে বলে নাটক সাজিয়ে দিয়েছিল
যে সে খুব অবৈধ মানুষ, ইয়াবা কারবারি করতে এসেছিল। আমি বুঝতে পেরেছিলাম এটি সে আমি যাকে হত্যা করা এখনো হয়নি। আমি বুঝতে পেরেছিলাম আমি যেটা স্বপ্ন দেখেছি আমাকে নিয়ে সেটি সিনহা মোহাম্মদ রাশেদের পরিণতি। এবং তখনই আমি প্রতিবাদে রাস্তাঘাট একসাথে করে ফেলি। অনেকে বলেছিল সরকার থেকে বহিষ্কার করতে পারে, আমি বলেছিলাম বহিষ্কার নয়, আমাকে হত্যা করলেও আমার এই প্রতিবাদ থেকে আমাকে অবরুদ্ধ করা যাবে না। আমি কোনোদিন পোস্ট পদবি চাই না, আমি কোনোদিন মন্ত্রী এমপি কিছু হই চাই না। আমি শুধু চাই প্রতিটি মানুষের হত্যার বিচার হবে, প্রতিটি মানুষের হত্যার রায় হবে, হত্যা বন্ধ হবে। শুধু হত্যার রায় নয়, হত্যা বন্ধ করাই আমার স্বপ্ন। হত্যা বন্ধ করতে হবে, সেজন্য প্রতিবাদ করেছিলাম। সেই প্রতিবাদ থেকে প্রদীপকে তারা গ্রেফতার করেছিল। সেই প্রতিবাদ থেকে চলমান প্রতিবাদ, এই চলমান প্রতিবাদে অসহায় নির্যাতিত নিপীড়িত পোস্টপদবিহীন মানুষগুলো ছাড়া পোস্টপদবিওয়ালা মানুষগুলোকে পায়নি। কখনো তারা জিজ্ঞেস করেনি কেমন আছি, শুধু বলেছে পালিয়ে যাও, পালিয়ে যাও। সবাই পালালে রক্ষা করবে কারা? সবাই পালালে, সবাই ঘুষ খেলে কার মুখ খালি থাকবে? তাই ঘুষ ছাড়া মুখে কথা বলবো বলে অ্যাডভোকেট প্রসিকিউটর রানা দাস গুপ্তের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছিলাম। বাংলাদেশের প্রত্যেকটা চ্যানেলে আমার সেই সাংবাদিক সম্মেলন ভাইরাল হয়েছিল, যেটি মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয় যে কক্সবাজারের এই মেয়ে বাড়াবাড়ি করছে, এর একটা শাস্তি দেন। প্রধানমন্ত্রী বলেছে সে কি করেছে আমি নিজের চোখে দেখতে চাই। তখন তিনি বড় স্ক্রিনে আমার সাংবাদিক সম্মেলনটা বসে শুনেছেন, দেখেছেন, বলেছেন দেশের জন্য কথা বলার মানুষ সৃষ্টি হয়েছে, তাকে আমি থামাবো কি করে? তিনি আমাকে থামান নাই, তিনি আমাকে নীরবভাবে সহযোগিতা করেছেন। আমি তার কাছ থেকে কিছু চাই নাই। প্রধানমন্ত্রী দেশের জন্য কাজ করছি, প্লট চাই নাই, বরাদ্দ চাই নাই। 1 টাকা কেউ দিয়েছে কিনা কোন মন্ত্রী, কোন ওই যে ডিসি সাহেব, ওই যে আপনার জেলা পরিষদ চেয়ারম্যান, সংসদ সদস্য জিজ্ঞেস করেন। কেউ কেউ নিজ হাত থেকে দিয়ে সাধারণ মানুষের পক্ষে থাকে। শুধু দান করা বড় কথা নয়, অন্যায়ের বিরুদ্ধে একটা পরিবারের পাশে থাকা হচ্ছে সবথেকে বড় কথা। বাংলাদেশের প্রতিটি পরিবার নির্যাতিত, কারণ কথা বলার মানুষ সৃষ্টি হয় নাই। শুধুমাত্র লেখাপড়া করলে হয় না, এমবিএ পাস আছে, এমবিএ ক্যাটাগরি নাই। তাই অসহায় মানুষের পক্ষে থাকবো। আমি আপনাদের কন্যা। আমি এখন একজন, আমার পাশে একজন কবি, যিনি আসলে কবি বুলবুল, যিনি অত্যন্ত স্বনামধন্য মেজর সিনহা রাশেদ আমার জন্য একটি বই উপহার দিতে, কবিতার বই উপহার দিতে এসেছেন, যিনি সিনহা মোহাম্মদ রাশেদকে নিয়ে একটি কবিতা লিখেছেন। আচ্ছা, আপনি আগে কিছু বলেন, তারপর আমি আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের কক্সবাজারের অগ্নিকন্যা, কক্সবাজারের রত্না, যিনি প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকেন, তেমনই একজন আপু। আপনাকে পেয়ে আমরা পেয়ে অনেক ধন্য। এটা আমার প্রথম কাব্যগ্রন্থ চাঁদের ওখানে প্রেমের শিশির। এই কাব্যগ্রন্থে আমি সিনহা মোহাম্মদ রাশেদকে নিয়ে, যেটা আমার হৃদয়ে রক্তকরণ হয়েছে, যে নির্বিচারে তাকে হত্যা করা হয়েছে, অন্যভাবে হত্যা করা হয়েছে, আমি একজন লেখক হিসেবে আমার কবিতার মাধ্যমে এটার প্রতিবাদ জানিয়েছি। এটাই হচ্ছে আমার সার্থকতা। আমি সেই 3টা কবিতার বই আমি চাপিয়েছি। এটা আমার প্রথম কাব্যগ্রন্থ। তা আমি আপনাকে হয়তো আমার এই সিনহা মোহাম্মদ রাশেদকে নিয়ে কবিতা অতিরিক্ত আপনাকে পাঠ করার জন্য ধন্যবাদ। আবারও কথা বলতে বেশি বলছি ভাইয়া, আমি কি কথা বলা বন্ধ করবো? আমি আসলে চাচ্ছি আমার ছোট ভাইয়েরা, আমার ভাইয়েরা কথা বলতে শিখুক। কথা বলতে শেখা মানে কি? আজগুবি কথা বলবেন না, সত্য কথা বলবেন। অনেকে আপনাকে পাগল বলবে, আপনি বলবেন হ্যাঁ আমি পাগল। আমার বাবা উসমান সরওয়ার আলম চৌধুরী বিশিষ্ট মুক্তিযোদ্ধা, আমি সমাজ সেবক, রাজনীতিবিদ। এখন তো রাজনীতি মানে গুলি খেলা, এখন তো রাজনীতি মানে টাকা পয়সার ঝনঝনানি। আমার বাবারও রাজনীতি করেছিল। আমার বাবা যখন কক্সবাজার মহিলা কলেজ তৈরি করছেন, একটা
গভীর খাদের মধ্যে এই যে ইয়েতে বিজিএফ ভবনের পাশে এয়ারপোর্ট রোডে, তখন আমার বাবাকে কক্সবাজারের মানুষ সহ অনেকেই বলেছিল উনি পাগল হয়ে গেছে, তোমার বাবা তো পাগল হয়ে গেছে। একটা রিক্সাওয়ালা বলেছে বলে আপনার বাবা পাগল হয়েছে, একটা পানির ভিতরে বসে থাকে। আমি কেঁদে কেঁদে বলেছিলাম আপনি আমাকে ওখানে নিয়ে যান, আমি একটু আমার বাবাকে দেখতে চাই। কারণ আমরাও বিশ্বাস করতাম আব্বা পাগল না হলে তো সংসার বিরাগী হয় না, 1 মাস দেখা করে না। আমরা মনে করতাম উনি নেতা, বাবা যে সেটা বুঝতাম না, উনি তো নেতাই ছিলেন। তো আমি যখন সবাই বলতো যে আমার কুকুরেও বলতো আমার ভাইটা পাগল হয়ে গেছে, আমার আম্মা কাঁদতো। আমি আম্মাকে কথা দিয়েছিলাম আব্বাকে আমি ঘরে ফিরাবো। আমি রিক্সা ওনার সাথে যখন যাচ্ছি ওই যে এয়ারপোর্ট রোডে কক্সবাজার মহিলা কলেজ, সৈকত বালিকা বিদ্যালয় সহ এগুলো আমার আব্বা প্রতিষ্ঠা করেন, কিন্তু এগুলো ছিল গভীর খাদ, পানি, জলাশয়। সেখানে আমার বাবা ছোট্ট একটি টঙের মধ্যে বসে আছেন। আমি এক ধরনের সাঁতার কেটে সেই টঙের মধ্যে গিয়েছিলাম। বাবা একটু বলেন নাই তুমি সাঁতার কাটছো কেন, কারণ উনি একা এবং মিজান নামে একজন সহকারী ছিল। উনি প্ল্যান করছেন, কক্সবাজার মহিলা কলেজের একটা নকশা তৈরি করেছেন। আমি ওখানে গিয়ে পানির মধ্যে টঙের মধ্যে বসে কাঁপতেছি। আব্বাকে বলতেছি আব্বা চলেন। আব্বা বলছে তুমি কি আমার মহিলা কলেজ ভিজিট করছো? অথচ সেটি ছিল একটা ছোট্ট 10 ফুট বাই 10 ফুটের একটি টং, যেখানে পানি, যেখানে 10 ফুট পানিতে ডুবে গেছে, যেখানে স্বপ্ন ছিল না, সম্ভাবনা ছিল না। সেই জল থেকে আমি বাবাকে বললাম বাবা এখানে মহিলা কলেজ নেই। বাবা বললেন দেখো আমার মহিলা কলেজ কত বড়। বাবা দেখতে পাচ্ছেন মহিলা কলেজ। আমি বলছি এখানে শুধু পানি, রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে অনেক দূরে পানির ওই পারে আমার জন্য। আমি বললাম বাবা চলেন। বাবা বলছে তুমি একটু আবৃত্তি করো। আমি বলছি বাবা আমি আবৃত্তি করতে আসি নাই, আপনাকে নিতে এসেছি, আমার আম্মা কাঁদছে। আমার বাবা বললেন তুমি আবৃত্তি করে আমাকে শোনাও, আজকে কলেজ পরিদর্শনে তুমি আসলা। বলছে না আমি তখন কত ছোট দেখেন, 14 বছরের বয়স। আব্বা বলছে না আমি কিভাবে ওখানে গেলাম, আমি রামু থেকে কিভাবে আসলাম, আব্বা জিজ্ঞেস করছে না। আব্বা জানে না, কারণ আব্বা তো দেশ তৈরি করছে, দেশ সৃষ্টি করছে। এত বরাদ্দ তো সরকারের ছিল না, তখন তো সরকার কিছু করতো না, তখন অন্য সরকার ছিল, এত উন্নয়ন কিচ্ছু ছিল না, কোনো উন্নয়ন ছিল না। আব্বারা নিজেদের অর্থ থেকে আব্বাদের মতো অনেক সহযোদ্ধারা, বাংলাদেশের অনেক মুরব্বীরা স্কুল কলেজ তৈরি করতেন তখন। এখন কিন্তু সেগুলো নাই, চর্চা নাই। আমি তখন আবৃত্তি করতে পারি নাই, কাঁদতেছি। আব্বা আবৃত্তি করেছিলেন মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়াম, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে মানুষের খ্যাতি। পূজারি দুয়ার খুলো, ক্ষুদার পূজারি। আমি আসলে এই মুহূর্তে খুব আবেগপ্রবণ, বলতে পারছি না সেই কবিতাটা। আমাকে আবৃত্তি করে শুনিয়েছিলেন, বাবাকে আর ফেরাতে পারি নাই। কিন্তু আজকে কক্সবাজার কলেজ, একটি মহিলা কলেজ, মহিরহ অসংখ্য নারী সেখান থেকে অনার্স মাস্টার্স করছে। অথচ তখন আমাকে নিয়ে সহ আব্বা 6 জন মেয়ে ভিক্ষা নিয়েছিলেন তার বন্ধুদের কাছ থেকে, যাদেরকে তিনি বিনা বেতনে নিজে অধ্যক্ষ হিসেবে পড়ালেখা শিখিয়েছেন। আজকে সেরকম মানুষ যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ছিলেন, যারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারে চলতেন, তারা কিন্তু আজকে নেই। সৃষ্টি হবে। আমরা 50তম বছর অতিক্রম করছি। আমাদের তরুণদের মধ্যে এমন মানুষ তৈরি হচ্ছে যারা প্রতিবাদে মুখর থাকবে, যারা দেশের জন্য কাজ করবে। আজকে কবি বুলবুলের যে প্রথম বইটি আত্মপ্রকাশ করেছে সেইটি আমাকে তিনি উপহার দিয়েছেন, এবং সিনহা মোহাম্মদ রাশেদ স্মরণে অতৃপ্ত আত্মা নামে তিনি একটি কবিতা লিখেছেন। আমি একটু আবৃত্তি করে শোনাচ্ছি ছোট্ট কবিতা। সমুদ্রের উত্তাল উর্মি মালায় আত্মচিৎকার শুনি, মারিস বুনিয়া সবুজ ঠং খোলায়, এখনো কে যেন হেঁটে বেড়ায়। সামলাপুর চেকপোস্ট, সরপিল রাস্তা, রক্তের দাগ মুছিনি, এখনো সন্ধ্যা হলে গোঙানের শব্দে সৃষ্টি হয় শোকাতর পরিবেশ। অসাধারণ সুন্দর আবেদন সমর্পণ, তবু নিশ্চয় হত্যা। 100 কিলোমিটার বেগে স্বপ্নবাজ আর আসবে না, প্রকৃতির উদ্দর্শন জাস্ট গো, এখানেই সমাপ্তি। এইভাবে ঝরে যায় অগ্নি পুরুষ, রুদ্র রসের অনৈতিক ইশারা, জিগারের হুকুমের চাপ,
এটি সোনার বাংলা, এটি কি আমার স্বাধীন স্বদেশ? অসাধারণ ভাবে লিখেছেন। ওনার জন্য একটা তালিকায় আজকে আসলে আমরা রায়ের জন্য অপেক্ষা করছি, বহুল আলোচিত, বহুল প্রতীক্ষিত, আমার জন্য অত্যন্ত বেদনার। কারণ আমি আমার অনেক আপনজন বলেছে, সিনহা কি তোমার ভাই? ভাই আমি বলেছি, সিনহা আমার ভাই, সিনহা আমারই ভাই। অভিষেক প্রতিটি বাংলা ভাষাভাষী আমার ভাই, ওই পৃথিবীর প্রতিটি বাংলা ভাষাভাষী আমার ভাই। তাদের হত্যার বিরুদ্ধে আমরাই দাঁড়াবো। সেই ভাইকে এখনো ভাই হিসেবে চিন্তা করি বলে আজকে দেখেন একজন বুলবুল, কবি বুলবুলের কলমের ডগায় ঠিক আমার মনের কথাটা যেন লেখা হয়েছে। মানুষ বলিয়ার সেই ছলছাতুরি নয়, সাপের মতো রক্তের গোড়ায় যে রক্তের দাগ, কত সুন্দর করে আত্মসমর্পণ করেছিলেন তিনি, কিন্তু আত্মসমর্পণ করতে দেয়নি। তারা এসেছিল ফ্রিগার নিয়ে, সরকারি বুলেট নিয়ে, চাপ দেওয়া মাত্রই একজন সিনহা মোহাম্মদ রাশেদকে হত্যা করা সম্ভব হয়েছিল। হত্যা যে কত সাধারণ বঙ্গবন্ধু প্রচেষ্টার মাধ্যমে আমরা বুঝেছিলাম। আমরা চাই যে সেদিনের যে ট্রিগারের চাপে পড়া একজন সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা হয়েছিল, শুধু সেই হত্যার রায়ের মাধ্যমে নয়, বাংলাদেশের প্রতিটি হত্যার রায় এইভাবে কার্যকর করা হবে। শুধুমাত্র রায় ঘোষণা নয়, বাস্তবায়ন পর্যন্ত আমরা কিন্তু মাঠে থাকবো। আজকে আমরা সাধারণ জনগণ যে লক্ষ্যে এখানে অভিষ্ট লক্ষ্যে এসেছি, যদি রায় ফাঁসি না হয়, আজকে রায় আমরা বিচারপতিকে অবরুদ্ধ করবার জন্য, ঘেরাও করবার জন্য আমরা ঘেরাও কর্মসূচি পালন করছি। মূলত আজকের আইনজীবীরা যারা সিনহা মোহাম্মদ রাশেদের বিরুদ্ধে গিয়ে হত্যাকারীর পক্ষে কথা বলছেন, আমরা তাদেরকে অবরুদ্ধ করবার জন্য এখানে দাঁড়িয়েছি। আমরা আসলে প্রতিটি হত্যা বন্ধ করবার লক্ষ্যে, এই বাংলাদেশ থেকে প্রতিটি হত্যা বন্ধ হবে সেই লক্ষ্যে এখানে দাঁড়িয়েছি। সেখানে আত্মসমর্পণ করার পরে একজন সিনহা মোহাম্মদ রাশেদ, মুক্তিযোদ্ধার সন্তান, সাবেক সেনা কর্মকর্তা, মাননীয় প্রধানমন্ত্রীর একজন সহকারী, তাকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে। তিনি আমাদের পর্যটক, তিনি কক্সবাজারের সম্মানিত পর্যটক, তিনি মুক্তিযোদ্ধার সন্তান। তাকে হত্যা করবার পর তার সাথে ইয়াবা, মাদক, নারী, অস্ত্র সবকিছু দিয়ে যাকে তকমা পড়াতে চেয়েছিল, তার হত্যার রায় শুধু ফাঁসিতে নয়, ফাঁসি কার্যকর করতে হবে অতি দ্রুত। আজকে যদি ফাঁসি ব্যতিরিক্ত অন্য রায় হয়, যদি বলা হয় যাবজ্জীবন, 12 বছর, 10 বছর, বিচারপতি আপনার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা, আজকে বিচারপতি ঘেরাও করবার কর্মসূচি। ধন্যবাদ। এবং যদি ফাঁসির রায় কার্যকর হয়, কার্যকর নয়, কার্যকর হবে পরে, যদি রায় হয় আজকে প্রাথমিক ভাবে, এরপর তো উচ্চ আদালতে যাবে, আমরা মিষ্টি খাওয়াবো আপনাদেরকে। এখন একজন তরুণ কথা বলবে, শুধু 1 মিনিট, শুধু 1 মিনিট। একজন তরুণ যে কেউ কথা বলতে পারেন, শুধু 1 মিনিট। ধন্যবাদ, ধন্যবাদ আপনার ধন্যবাদ আপনি আমাকে কিছু বলতে সুযোগ দেওয়ার জন্য। আমি আমাদের কক্সবাজারে ঢাকা থেকে আগত বেদর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে যারা এই টেকনাফের মধ্যে হত্যা করেছে, এই হত্যার সাথে যারা সংশ্লিষ্ট হয়েছে, তাদের বিচার এই বাংলাদেশে হতে হবে। এবং এটাও দাবি আমাদের এইরকম হত্যাকাণ্ড যেন, এইরকম স্বৈরাচার, এরকম নির্যাতন, অত্যাচার মামুনের প্রতি যেন এই বাংলাদেশে আগামীতে কোনোভাবেই না ঘটে, এবং এই হত্যাকাণ্ড যেন অচিরেই বিচার এখানে হয়। আমরা এই দাবি ব্যক্ত রেখে আজকে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি, এবং আমরা আশা করব কক্সবাজার জেলার দায়রা জজ আদালতের সম্মানিত বিচারপতি জনাব মোহাম্মদ ইসমাইল সাহেব আমাদেরকে একটি সুন্দর বিচার উপহার দেবেন, এবং এই রায় আমরা
আজকে হতে হবে এবং এই রায় আমরা আশা করে আদালত প্রাঙ্গণে উপস্থিত থেকে আমরা এই রায় এখান থেকে শুনে আমার বাড়ি রামনাথতলা 32 মিটার চুরি ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে। আমার নাম সালামতুল্লাহ স্বামী। আচ্ছা, আর কেউ কথা বলবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখানে সমাবেত হয়েছে উচ্চপদস্থ হারে অন্যায়ভাবে টেকনাফে সাধারণ মানুষের উপর ক্রসফায়ারের নামে রক্তের বলি খেলা চলেছে। আজকে আমরা এখানে জানান দিতে চাই, আজকের এই বিচারের সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে জাতীয় সরকারের এবং রাষ্ট্রের টাকা ব্যবহার করে আলাদা গুন্ডা বাহিনী তৈরি না করে, সাধারণ জনগণের উপর অত্যাচার না করে, সাধারণ জনগণের মাল কিভাবে রক্ষা করতে হবে এবং যত আজকে এসকে সিনহার শুধু একজন নয়, অনেক অপরাধী টেকনাফে হত্যা করেছে। আমরা চাই সুষ্ঠু বিচার এই রাষ্ট্রের মধ্যে হবে। আমরা এই বিচারের মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষ জানবে এই বাংলাদেশে আইন আছে, আইন সবার জন্য সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমি আবার এই সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু ফাঁসি দাবি আদায় করছি আজকে এই কক্সবাজার কোর্ট বিল্ডিং এর সামনে। আসসালামু আলাইকুম। যদি সব গিয়া কথা হইতে চাই, যদি হাস্যবাজারের বাসা কথা হইতে চাই আয়োজন করি আর হাস্যবাজারের হতা হইন দে আইন আইন। আচ্ছা, একজন নারী সাতগিয়া বাসায় হতা হইবে বলে ওনারা কি নন? আমি বঙ্গবন্ধুর সৈনিক, আমি মুক্তিযোদ্ধা সন্তান। আপনাকে বলেছি জাতীয় ভাষায় কথা বলতে, আমি বলতে পারি না। হ্যাঁ, আমাদের ভাই, আমরা বীরের সন্তান, আমরা কোনোদিন পিছিয়ে যাবে না। মহামান্য বিচারপতি, আমার একটাই দাবি, বিচারপতি যদি সুস্থ বিচার নিয়ে বিচার না করে, বিচারপতির বিচার আল্লাহ করবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে ধন্যবাদ। সহঅবস্থানে আছেন ভিতরে আমাদের অনেক সহযোদ্ধারা আছেন, তারা বারবার ফোন করছেন। আমি একটু আইন প্রণয়ন সংস্থা, এখানে পুলিশ বাহিনী আছেন, সম্মানিত পুলিশ বাহিনী, আপনাদের কাছে যদি একটু কিছু জানতে চাইতাম যে আমার সহযোদ্ধারা একা পড়ে আছে, আমি যদি একটু আপনাদের যেতে চান যে ওখানে যেতে পারেন, কিন্তু এই মাইক ঠিক লোকজন নেই। আচ্ছা, মাইক ছাড়া না? ওখানে কি মাইক ছাড়া গেলে কি মাইক নিয়ে গেলে সমস্যা হবে? যদি আপনারা অনুমতি দেন আমি কি দেখা করে আসবো? আমরা কিন্তু মিষ্টি বিতরণ উচ্ছেদ করবো। যদি হয়, আবার যদি না হয় অবস্থা খারাপ হবে এখানে, ঠিক আছে? আমরা ঘেরাও করতে হবে না, শুধু আদালত চত্বর ঘেরাও করলে হবে। আমরা বিচারপতি ঘেরাও করবো, আমরা প্রসিকিউটর ঘেরাও করবো, অ্যাডভোকেট জামাদের গুপ্তকে ঘেরাও করবো। যদি আমরা রায় না পাই, যদি আমরা এত প্রমাণ, এত সাক্ষী, এত নির্যাতিত মানুষের রাহাজারি, এতগুলো প্রমাণ থাকা সত্ত্বেও তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি যে তারা নির্দোষ, এত কিছুর পর যদি আজকের মামলার রায় ফাঁসিতে না হয়, সমস্যা নেই, আপনি বলতেই থাকেন। মাইক কোথাও নেবেন না, মাইক এখানে যদি বাইর করে দিতে চাই তুমি মারামারি করবা। মাইক রাখেন, হ্যাঁ মাইকটা থাকবে। আমি শুধু একটু ঘুরে আসবো, ঠিক আছে? ওখানে সবাই তোমরা যেও না, ওই ওনারা মানা করছেন, আপাতত কেউ যেও না। মিষ্টি বিতরণ হবে এখানে, মিষ্টি বিতরণ হবে। হ্যাঁ, একটু অপেক্ষা করো ভাইয়া, আমি অবস্থা বুঝিও, আমি তোমাদেরকে সিনহা মোহাম্মদ রাশেদ হত্যার বিচার ফাঁসিতেই হবে। আমরা সুস্থ বিচার চাই। সুস্থ যদি বিচার হয়, আপু আমাদের কোনো বিতরণ করবে। সাজ্জাদ ভাই সামনে গেছে।
করতেছি এতক্ষণ। স্বাধীন বলতে না, আমি শেয়ারটা দিয়ে আস্তে আস্তে সামনে সোসাইটি সামনে আর সোসাইটি আর সামনে একটু সাইড অন আর সাইড অন ভাই আর একটু সাইড সামনে সাইড অন সাইড সাইড অন ভাই আমরা তো কোনো অবস্থা নেই সাইড অন ভিতরে ঢুকো এখানে থাকো মোবাইল ধরবো হ্যাঁ ভিতরে আসো বলছি पूरा कोई चीज আদালতে ভিতরে ঢোকার চেষ্টা করেছিলেন। এই পাশে অবস্থান করছি, এখানে কিছুক্ষণ কথা বলতে পারো। না না এখানে ঠিক আছে, চেয়ার আনতেছে। লাইভে কিছু কথা বল। আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে সিনহা মোহাম্মদ রাশেদ হত্যার রায়ের অপেক্ষায় আমরা অবস্থান নিয়েছি। আজকের এই অবস্থানে মূলত আমরা শুধু রাশেদ হত্যার মামলার রায় চাই না, বাংলাদেশের প্রতিটি হত্যার মামলার রায় যেন ফাঁসিতে হয়, আমরা সেটি কামনা করছি। কামনা নয়, দাবি রাখছি। সিনহা মোহাম্মদ রাশেদ হত্যার রায় আজকে যদি ফাঁসিতে কার্যকর করা না হয়, তবে আমরা বিচারপতিকে ঘেরাও করবার কর্মসূচি নিয়ে এসেছি। বিচারপতির বিচারও যে করা যায়, যে সবকিছু প্রমাণ থাকা সত্ত্বেও কেন রায়টি ফাঁসিতে হবে না, আমরা সেটি মূলত এখানে প্রতিবাদের ভাষা নিয়ে উপস্থিত হয়েছি। এবং আমাদের বিশ্বাস বিজ্ঞ আদালত প্রমাণ সাপেক্ষ যা কিছু ছিল সবকিছু নিয়েই আজকের এই রায়টি ফাঁসিতে কার্যকর করবেন, এটি আমাদের একটি বিশ্বাস। আচ্ছা, আমার মোবাইলটা কোথায়? প্রধান আসামি লিয়ার কথা বলে প্রদীপ সহ 15 জন শাস্তির বিধান বিচারক গ্রাহ করার ঘোষণাও দিয়েছেন এবং এই বিষয়টা যথাযথভাবে ফাঁসি কার্যকর করার না মাইক ইউজ করে যাবে না, এখানে আদালত চলতেছে তো না, আদালত চলবে, এখানে আদালত চলতেছে। দর্শক, আমরা অল্পক্ষণের মধ্যে হয়তো পূর্ণাঙ্গ রায়টি আজকে দেখতে পাবো, শুনতে পাবো। আমি চিনবো না, আমি না আমাদের তো আপন মানুষ, আমি চিনবো না।
আমি মাছ করছিলাম তখন আরো মনে হয় 2 ঘন্টা লাগবে ছিলাম তো অনেক কাজ করছে আপনি ভিডিও দেন জানেন এখানে দেখতে পারবেন না তো বোনাস আমরা জানি আপনি এখানে চলে যান আপনি চলে যাবেন না এখানে কিছুক্ষণ থাকি দাঁড়ায় থাকছেন শোনো রায় ঘোষণার পর আসবে এটা বলো না। হ্যাঁ ঘোষণা করে আসলে ভালো হবে তো বলতেছি আপনারা কতক্ষণ আসছেন সবাই একটু সাইড ডাউন একটু সাইড ডাউন ঠিক আছে এখানে কি সমাবেশ শেষ করি